হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে মক টেস্টের সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 6। এর আগে আমাদের টোটাল 5টা মক টেস্ট আর টোটাল কিন্তু 52টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, জেনারেল সায়েন্সের ওপরে। তো এখনও পর্যন্ত যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে জলের ঘনত্ব কত। ঠিক আছে, ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করতে পারো, পজ করে তোমাদের অ্যান্সারটা আমার অ্যান্সারের সাথে মেলাতে পারো। দেখো কি বলছে, জলের ঘনত্ব কত। ব্যাক টু ব্যাক 4টে অপশানের মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1000 কিলোগ্রাম মিটার কিউব। এটাই কিন্তু হয়ে যাচ্ছে জলের ঘনত্ব। জলের ঘনত্ব কত ডিগ্রি সেন্টিগ্রেডে সবথেকে বেশি হয় তো মনে রাখবে, মানে কত ডিগ্রি উষ্ণতা সবথেকে বেশি হয়, তো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে কিন্তু জলের ঘনত্ব সবথেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের তোমার হচ্ছে 2 নম্বর কোশ্চেন, যে মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটি। এর আগের যে মক টেস্টগুলো তোমাদের হয়েছিল সেখানেও কিন্তু এই কোশ্চেনটা রিপিটেড ছিল, যে মানবদেহের সবথেকে বড় গ্রন্থি বা সবথেকে বড় গ্ল্যান্ড কোনটা। দেখো এখানে কিন্তু একটু কনফিউশন হয়, অনেক সময় আমরা কি করি, আমরা অনেক সময় গ্ল্যান্ড আর আমাদের যে অর্গান আছে তার ভেতরে গুলিয়ে ফেলি। ঠিক আছে, তো দেখো অর্গান বললে, সবথেকে বড় অর্গান বললে কিন্তু সেটা স্কিন হয়ে যাবে, আর সবথেকে বড় গ্ল্যান্ড বললে কিন্তু সেটা কি হবে, সেটা কিন্তু তোমার হচ্ছে যকৃৎ হয়ে যাবে। তাই যকৃৎ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই যকৃৎকে কি বলে, এটা কিন্তু আমাদের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি নামেও পরিচিত। যকৃৎকে কিন্তু বা লিভারকে কিন্তু আমাদের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি নামেও এটা পরিচিত, তার কারণ কেমিক্যাল যে তোমার রিয়াকশানগুলো হয়ে থাকে আমাদের শরীরে, সেগুলো কিন্তু যকৃতেই হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, যে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি। তো দেখো এখানে কি বলেছে, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, এর মধ্যে থেকে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি। দেখো এই যে রাসায়নিক সংকেতে রিলেটেড কিন্তু তোমাদের একটা কোশ্চেন দেবেই। ঠিক আছে, তো নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে HNO3। ঠিক আছে, HNO3 কিন্তু তোমার হয়ে যাচ্ছে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত রিলেটেড কিন্তু একটা কোশ্চেন তোমাদের দেবে। এখানে দেখো আর একটাও আছে, H2O মানে কি, H2O মানে আমরা জল, এটা কিন্তু আমরা সকলেই জানি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো এখানে একটুখানি টাইপিং মিস্টেক আছে, উত্তরটা তোমার অপশান ঘ হবে, আর উত্তরটা কিন্তু হয়ে যাবে HNO3 নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড কিন্তু একটা তীব্র অ্যাসিড, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। অনেক সময় কিন্তু তোমাদেরকে 4টে অ্যাসিড দিয়ে দেবে, দিয়ে বলবে যে এর মধ্যে থেকে কোনটা তীব্র অ্যাসিড। তোমাদেরকে 3টে লঘু অ্যাসিড দিয়ে দেবে, যেগুলোকে তোমার উইক অ্যাসিডও বলে, আর একটা কিন্তু তীব্র অ্যাসিড দিয়ে এরকম কোশ্চেনও করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয়। বল সংরক্ষণ সূত্র, গতি সংরক্ষণ সূত্র, জড়তার সূত্র, নাকি ভরের সূত্র। দেখো নিউটনের যে ফার্স্ট ল আছে, নিউটনের মোট 3টে ল আছে, তার মধ্যে থেকে যেটা ফার্স্ট ল আছে, সেই ফার্স্ট লটা কি বলে, যে কোনো বস্তুর ওপর যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির, আর সচল বস্তু সারা জীবন তোমার হচ্ছে গতিশীল বা সচল থাকবে। তো এই যে সূত্রটা, এটাকে কি বলে, এটাকে কিন্তু তোমার হচ্ছে জাড্য বা জড়তার সূত্র বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জড়তার সূত্র। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, যে শক্তি সংরক্ষণের সূত্রটি কে প্রস্তাব করে। যে তোমার কনজারভেশন অফ এনার্জি, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা তোমার হচ্ছে কে প্রস্তাব করে। ঠিক আছে, কনজারভেশন অফ এনার্জি। এবার দেখো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জুল। ঠিক আছে, জুল কিন্তু কী করেছিলেন, জুল কিন্তু তোমার হচ্ছে শক্তি সংরক্ষণ বা যে এনার্জির যে কনজারভেশনের যে লটা আছে সেটাকে কিন্তু প্রস্তাব করেন। এই কারণের জন্যই কিন্তু যে এনার্জি আছে, ঠিক আছে, সেই এনার্জির যে এসআই ইউনিট, সেটাকে কিন্তু আমরা কী ধরি, সেটাকে কিন্তু আমরা জুল হিসেবে লিখি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 6তম কোশ্চেন, যে হিমোগ্লোবিন কোন ধাতুর সঙ্গে যুক্ত থাকে। এগেইন কিন্তু একটা রিপিটেড কোশ্চেন। তো হিমোগ্লোবিন কোন ধাতুর সঙ্গে যুক্ত থাকে, আমরা সকলেই জানি হিমোগ্লোবিনটা সবার প্রথম কি, দেখো হিমোগ্লোবিনটা কিন্তু সবার প্রথম হচ্ছে একটা রঞ্জক পদার্থ। ঠিক আছে, যেটা কোথায় মিশে থাকে, যেটা কিন্তু আমাদের যে আরবিসি থাকে সেই আরবিসিতে মিশে থাকে, আর এটা কিন্তু তোমার হচ্ছে একটা মানে ধাতুর সঙ্গে যুক্ত থাকে। তো সেটা কি, তো মনে রাখতে হবে, সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে আয়রন বা লৌহ ঘটিত কিন্তু একটা যৌগ হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, আর হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ কত আমাদের শরীরে কিন্তু 13 থেকে 15 মিলিগ্রাম। ঠিক আছে, এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে আমাদের শরীরে হিমোগ্লোবিনের নর্মাল লেভেল।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নাম্বার কোশ্চেন, যে ভিনেগারে কোন অ্যাসিড থাকে। ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আমরা সকলেই জানি ভিনেগারের মধ্যে কোন অ্যাসিড থাকে, তো মনে রাখবে ভিনেগারের মধ্যে কিন্তু থাকে তোমার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। এইবার এই যে অ্যাসিডিক অ্যাসিড আছে এর যে সংকেত আছে, ঠিক আছে, এর যে ফর্মুলা আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা আজকে তোমাদের জন্য ফার্স্ট HW থাকলো, ঠিক আছে। এবার দেখো আমরা বাদবাকি অ্যাসিডগুলো সম্পর্কে দেখে নিই। দেখো তোমাদেরকে আমি একটু আগেই বলছিলাম যে তোমাদেরকে কিন্তু এরকম কোশ্চেন দিতে পারে যে তোমাদেরকে 3টে হয়তো একই রকম অ্যাসিড দিয়ে দেবে আর একটা কিন্তু আলাদা দেবে। দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই যে সালফিউরিক অ্যাসিড আছে আর নাইট্রিক অ্যাসিড আছে, তিনটেই কিন্তু তোমার তীব্র অ্যাসিড। এর মধ্যে থেকে কিন্তু একটা হচ্ছে উইক অ্যাসিড বা লঘু অ্যাসিড, যেটাকে আমরা অ্যাসিডিক অ্যাসিড বলি, যেটা কিন্তু আমরা খাবারের সাথে গ্রহণ করি, ঠিক আছে, যেটাকে কিন্তু আমরা ভিনিগারও বলে থাকি। এরকম করেও কিন্তু তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8তম কোশ্চেন, যে বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোন গ্যাস থাকে। আমাদের যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোন গ্যাস থাকে। তো দেখো বায়ুমণ্ডলে কিন্তু সবথেকে বেশি যে গ্যাসটা থাকে সেটা কিন্তু হয়ে যাচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরে কিন্তু থাকে অক্সিজেন, অক্সিজেনের পরে কিন্তু থাকে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো নাইট্রোজেনের পরিমাণ কত, নাইট্রোজেন কিন্তু 78% থেকে থাকে প্রায়, অক্সিজেন কিন্তু তোমার হচ্ছে 21% থেকে থাকে, ঠিক আছে, 21% থেকে থাকে। আর যে কার্বন ডাই অক্সাইড আছে এটা কিন্তু তোমার 0.03% থাকে। আর বাদ বাকি কিন্তু যেটুকুনি থাকে তার মধ্যে কিন্তু তোমার যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে আর জলীয় বাষ্প থাকে বা ওয়াটার ভেপার থাকে। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের বায়ুমণ্ডলে সবথেকে বেশি কী থাকে, আমাদের বায়ুমণ্ডলে কিন্তু সবথেকে বেশি তোমার হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে, ঠিক আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 9 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে দৃষ্টিশক্তির জন্য কোন ভিটামিন প্রয়োজন, ঠিক আছে। আমাদের দৃষ্টিশক্তির সাথে কোন ভিটামিন সম্পর্কযুক্ত, ভিটামিন সি বলেছে, এ বলেছে, ডি বলেছে আর ই বলেছে। তো সঠিক অ্যান্সার কি হচ্ছে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন এ। দৃষ্টিশক্তির সঙ্গে কিন্তু ভিটামিন এ সম্পর্কযুক্ত। আর এই ভিটামিন এর রাসায়নিক নাম কি, ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাচ্ছে রেটিনল, ঠিক আছে। ভিটামিন এর সবথেকে ভালো উৎস কি, তো মনে রাখবে ভিটামিন এর সবথেকে ভালো কিন্তু উৎস হয়ে যাচ্ছে গাজর, ঠিক আছে। গাজরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে আর এটার জন্য কিন্তু আমাদের রাতকানা রোগও হয়ে থাকে, ঠিক আছে। তো এই ভিটামিনের অভাবের জন্য যে দৃষ্টিশক্তিজনিত সমস্যাটা হয়ে থাকে সেটাকে কি বলে, সেটাকে কিন্তু তোমার হচ্ছে রাতকানা রোগ বলে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো বাদবাকি যে তোমার অপশানগুলো আছে সেই অপশানগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে যাবে ভিটামিন এ, যার রাসায়নিক নাম আমরা কি দেখলাম, যার রাসায়নিক নাম কিন্তু আমরা দেখলাম রেটিনল, ঠিক আছে। এইবার দেখো এখানে যে ভিটামিন সি আছে সেই ভিটামিন সিকে কি বলে, তো মনে রাখবে ভিটামিন সিকে কিন্তু তোমার বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। ভিটামিন সিকে কি বলা হয়, ভিটামিন সিকে কিন্তু তোমার বলা হয়ে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা ভিটামিন যে তোমার ডি থাকে সেটাকে কি বলে, ভিটামিন ডিকে কিন্তু তোমার হচ্ছে বলা হয় ক্যালসিফেরল। এর যে রাসায়নিক নাম আছে সেটাকে কিন্তু তোমার হচ্ছে ক্যালসিফেরল বলা হয়। ভিটামিন ইকে কি বলে, তো মনে রাখবে ভিটামিন ইকে কিন্তু তোমার বলা হয় টোকোফেরল, ঠিক আছে। এটা কিন্তু এই ভিটামিনের রাসায়নিক নাম হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 10 নাম্বার কোশ্চেন, যে পৃথিবীর নিজের অক্ষে এক পাক ঘুরতে কত সময় লাগে। তো এগেন কিন্তু এর থেকে সোজা কোশ্চেন আর কি হবে বলো, তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 24 ঘন্টা, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, এটাকে কিন্তু আমরা আহ্নিক গতি বলে থাকি। আর আহ্নিক গতির ফলে কি হয়ে থাকে, আহ্নিক গতির ফলে কিন্তু তোমার হচ্ছে দিন রাত্রি হয়ে থাকে, ঠিক আছে। আহ্নিক গতির ফলে কিন্তু যে দিন রাত আমরা কিন্তু পর্যবেক্ষণ করতে পারি, তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কে, রক্ত, প্লাজমা, শ্বেত রক্তকণিকা নাকি প্লেটলেট। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা বাড়াতে কে সাহায্য করে, তো মনে রাখবে আমাদের বডির মধ্যে থাকা যে WBC আছে, ঠিক আছে। WBC মানে কি, WBC মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেল, যেটাকে আমরা বাংলাতে কি বলি, যেটাকে কিন্তু আমরা বাংলাতে বলি শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকায় কিন্তু বাইরে থেকে আসা ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে মানে হচ্ছে প্রতিরোধ করতে সাহায্য করে। আর আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেমকে কিন্তু স্ট্রং করতে সাহায্য করে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শ্বেত রক্তকণিকা। আচ্ছা এখানে প্লেটলেট কি করে, প্লেটলেট কিন্তু রক্তকে যে জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। আমাদের যে প্লেটলেটস আছে সেই প্লেটলেট কিন্তু রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে থাকে।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12তম কোশ্চেন, যে রোধের একক কী। দেখো এখানে তোমরা এটাকে এসআই করে নিতে পারো, ঠিক আছে। তো রোধের এসআই একক কী সেটা কিন্তু তোমাদেরকে জানতে চেয়েছে। দেখো প্রত্যেকটা মক টেস্টে কিন্তু একটা করে ইউনিট থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে যে কিসের ইউনিট কোনটা, এর থেকে কিন্তু কোশ্চেন আসবেই। এবার দেখো এখানে আমি যদি তোমার অপশানগুলো দেখি, আমরা প্রত্যেকটা অপশানকে এখানে এলিমিনেশনের মাধ্যমে করব। আচ্ছা, লাস্ট যে অপশানটা আছে সে দুটো আগে দেখবো। দেখো ওয়াট কিসের একক, ওয়াট কিন্তু তোমার হয়ে যাচ্ছে পাওয়ার বা তোমার হচ্ছে ক্ষমতার একক, তাই এটা তো সঠিক অ্যান্সার হবে না, ঠিক আছে। অ্যাম্পিয়ার কিসের একক, অ্যাম্পিয়ার কিন্তু যে বিদ্যুৎ যে প্রবাহ মাত্রা আছে সেই বিদ্যুৎ প্রবাহ মাত্রার কিন্তু একক হয়ে যাচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে, তাই এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। আচ্ছা, এবার যে অপশানগুলো আছে সেই অপশানগুলো একবার আমরা দেখে নিই। দেখো এখানে কি আছে, ভোল্ট আছে, ঠিক আছে। ভোল্ট কিসের একক, ভোল্ট কিন্তু যে বিভব যে পার্থক্য আছে যেটাকে ইংলিশে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স বলে, তার একক কিন্তু হয়ে যাচ্ছে ভোল্ট। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রোধের একক কিন্তু হয়ে যাচ্ছে ওহম। এবার এই রোধকে কিন্তু তোমার দুই রকমভাবে ভাগ করা যায়, ঠিক আছে। রোধের ভাগটা বের আমরা দেখে নেব। দেখো রোধকে কিন্তু দুই রকমভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়, এখানে যদি আমি লিখি দুই রকমের ভাগ আছে রোধের। একটাকে কিন্তু তোমার বলা হয় শ্রেণী সমবায়, ঠিক আছে। একটাকে কি বলে, একটাকে কিন্তু তোমার হচ্ছে বলে শ্রেণী সমবায়, আর একটাকে কিন্তু তোমার বলে হচ্ছে সমান্তরাল সমবায়, ঠিক আছে। সমান্তরাল সমবায় কিন্তু বলা হয়ে থাকে। তো এই দুই ধরনের রোধ কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এই দেখো এবার এই যে দুই ধরনের যে রোধ আছে, এই রোধের কিন্তু অনেক নিউমেরিক্যালস, অনেক কিন্তু অঙ্ক তোমাদেরকে আমি আগের যে আমার অঙ্কের যে প্লেলিস্টটা আসতো, ঠিক আছে, সেই অঙ্কের যে ভিডিওগুলো আসতো সেখানে কিন্তু করিয়েছি। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এরকম সেপারেটলি অঙ্কের যে সেশন সেটাও কিন্তু আমি আবার নিয়ে আসবো কিছুদিন পরে। এখন তোমাদেরকে মক টেস্টগুলো যেগুলো কোশ্চেন আকারে আসবে সেগুলোকে আগে প্র্যাকটিস করানোর পর কিন্তু অঙ্কের জন্য স্পেসিফিকভাবে অঙ্কের জন্য সপ্তাহে একটা কি দুটো করে কিন্তু ক্লাস অবশ্যই আসবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের তোমার হচ্ছে 13 নম্বর কোশ্চেন, যে সবথেকে হালকা গ্যাস কোনটি। এগেইন কিন্তু রিপিটেড কোশ্চেন। দেখো এই যে কোশ্চেনগুলো তোমরা দেখছো, কোশ্চেনগুলো হয়তো রিপিটেড হচ্ছে, কিন্তু কোশ্চেনগুলো রিপিটেড হওয়ার ফলে কিন্তু তোমরা এটাও বুঝতে পারছো যে তোমাদের প্রিপারেশন কতটুকুনি আছে। যাদের অজানা ছিল তারা কিন্তু বারবার অ্যান্সার করতে পারছো, তাদের কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। আর যারা কিন্তু তোমার জানো না তারা কিন্তু জানতে পারছো। আর এগুলো কিন্তু রিভিশন হচ্ছে মানে এমনটা নয় যে এটা বারবার একই প্রশ্ন আমি দিচ্ছি, এর পেছনেও কিন্তু কারণ আছে। কারণ তোমরা কিন্তু জানো তোমাদের মাল্টিপল শিফটে এক্সাম হয়ে থাকে, আর মাল্টিপল শিফটে কিন্তু প্রত্যেকটা শিফটের সাথে কিন্তু প্রত্যেকটা শিফটের লিঙ্ক থাকে, ঠিক আছে। আর প্রত্যেকটা শিফটের কোশ্চেন কিন্তু তার পরবর্তী যে শিফটগুলো হয় সেখানে কিন্তু তোমার রিপিট হয়। ওই কারণের জন্যই কিন্তু বারবার সেই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্যই কিন্তু এরকম কোশ্চেনের রিপিটেশনগুলো করা হয়েছে। তো সবথেকে হালকা গ্যাস কি, তো মনে রাখবে আমাদের বায়ুমণ্ডলের সবথেকে হালকা গ্যাস কিন্তু হয়ে যাচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন এতটাই হালকা যে এটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলে থাকে না, ঠিক আছে। আমাদের বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোন গ্যাস থাকে বললাম, 78% কিন্তু থাকে তোমার হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরেই কিন্তু অক্সিজেন থাকে তোমার 21%, আর কার্বন ডাই অক্সাইড কিন্তু থাকে 0.03%। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15তম কোশ্চেন, যে হাড় ও দাঁতের গঠনকে কোন খনিজ সবথেকে বেশি থাকে। দেখো আগের দিন কিন্তু তোমাদের ছিল যে কোন রাসায়নিক পদার্থ বা তোমার হচ্ছে কোন উপাদান বেশি থাকে, আজকে কিন্তু খনিজ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইরকমভাবেই কিন্তু কোশ্চেনের রিপিটেশনগুলো হয় একটা শিফটের পরবর্তী শিফটগুলোতে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, আমাদের হাড় এবং দাঁতের যে মুখ্য উপাদান সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম যে খনিজটা আছে এটাই কিন্তু আমাদের হাড় এবং দাঁত তৈরির মুখ্য উপাদান। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের তোমার হচ্ছে 15 নম্বর কোশ্চেন, যে সাবানের পিএইচ সাধারণত কেমন হয়। দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, পিএইচ স্কেল থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে। তো সাবানের পিএইচ কেমন হয়, তো মনে রাখবে সাবান কিন্তু একটা ক্ষার, ঠিক আছে। তো সাবানের পিএইচ কী হবে, সাবানের পিএইচ কিন্তু অলওয়েজ তোমার হচ্ছে গ্রেটার দ্যান 7 হবে। তো এটা কি হবে, এটা কিন্তু তোমার ক্ষারীয় হবে। আচ্ছা এবার দেখো তোমাদের পিএইচ স্কেলটা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। তো আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে যাচ্ছে ক্ষারীয়। এবার দেখো এখানে যদি আমি পিএইচ স্কেলটাকে একটু আঁকার চেষ্টা করি, মনে করো এটা হচ্ছে পিএইচ স্কেল। এখানে কিন্তু 0 থেকে শুরু করে 14 পর্যন্ত রিডিং থাকে, আর মাঝে কিন্তু তোমার 7 থাকে, ঠিক আছে। 7 মানে কি, 7 মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে প্রশমিত, ঠিক আছে। 7 মানে কিন্তু প্রশমিত বা কিন্তু নিউট্রাল হয়ে যাবে। আচ্ছা 0তে কি থাকে, 0তে দেখো যদি আমাদের 7-এর কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাসিডিক হয়ে থাকে, ঠিক আছে, অ্যাসিডিক হয়ে থাকে। আর যদি তোমার 7-এর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা বেসিক হয়ে থাকে, অর্থাৎ সেটা কিন্তু ক্ষারীয় হয়ে থাকে। সাবানের যে
পিএইচ আছে সেটা কিন্তু তোমার মোটামুটিভাবে আমরা বলতে পারি 9-এর বেশি, সেই কারণের জন্যই কিন্তু সাবান ক্ষারীয় হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 16তম কোশ্চেন, যে প্রিজমের মাধ্যমে আলো ভাঙার ঘটনা কি নামে পরিচিত। ঠিক আছে, প্রিজমের মাধ্যমে যে আলো ভাঙার যে ঘটনা আছে সেটা কি নামে পরিচিত। দেখো আমাদের যে প্রিজম থাকে, ঠিক আছে, সেই প্রিজমের মধ্যে দিয়ে কি হয়, মনে করো এটা একটা প্রিজম, প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো যায় তখন কিন্তু সাদা আলো এরকমভাবে তোমার হচ্ছে স্ক্যাটার হয়ে তোমার 7টা কিন্তু তোমার রঙে ছড়িয়ে যায়। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা সাদা আলো এখানে ঢোকার পরে 7টা রঙে যে তোমার ভাগ হয়ে যাচ্ছে, এই ঘটনাকে কি বলে। দেখো লাইট চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, লাইট চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো প্রিজমের মধ্যে আলো ভেঙে এই 7টা রঙে পরিণত হওয়ার যে ঘটনা, এটাকে কি বলে, প্রতিফলন বলে, প্রতিসরণ বলে, বিচ্ছুরণ বলে, না বিক্ষেপণ বলে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটাকে কিন্তু তোমার বিচ্ছুরণ বলা হয়ে থাকে। ঠিক আছে, বিচ্ছুরণ কিন্তু এটাকে বলা হয়। এবার দেখবে অনেক সময় দেখবে বর্ষাকালে কি হয়, রাস্তায় যদি কোনো কারণের জন্য তোমার হচ্ছে, দেখো রাস্তায় তো তোমার অনেক ধরনের গাড়ি চলে, সেখান থেকে যদি কোনো কারণে পেট্রোল বা তেল জাতীয় কোনো জিনিস যদি পড়ে যায়, তাহলে কিন্তু দেখবে যে ওটা কিন্তু কালারিং হয়ে যায়, দূর থেকে দেখতে কিন্তু ওটা কালারিং লাগে, সেটাও কিন্তু বিচ্ছুরণেরই এক্সাম্পল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 17তম কোশ্চেন কি বলেছে, যে ফল ও শাকসবজি পচে যাওয়ার মূল কারণ কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি প্রোটোজোয়া। তো দেখো আমাদের বাড়িতে থাকা ফল আর শাকসবজি এগুলো যখন আমরা খোলা আকাশের নিচে রাখি তখন কিন্তু এগুলো পচে যায়। তো এগুলো পচে যাওয়ার মেন কারণ কি, এগুলো পচে যাওয়ার মেন কারণ কিন্তু হয়ে যাচ্ছে ফাঙ্গাস। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ছত্রাক। এগুলো কিন্তু তোমার বাতাসে ভাসমান ছত্রাকগুলোর জন্যই কিন্তু পচে গিয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 18তম কোশ্চেন, যে সবথেকে বেশি শক্তি কে দেয়, প্রোটিন দেয়, কার্বোহাইড্রেট দেয়, ফ্যাট দেয় নাকি ভিটামিন দেয়। দেখো এর মধ্যে থেকে কোন খাবারটা খেলে আমরা সবথেকে বেশি তোমার হচ্ছে শক্তি পাই বা এনার্জি পাই। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্যাট। আমরা যখন ফ্যাট বা চর্বি জাতীয় কোনো খাবার খাই, এটাই কিন্তু আমাদের বডিতে কী করে, এটাই কিন্তু আমাদের বডিতে সবথেকে বেশি তোমার হচ্ছে তোমার শক্তি জুগিয়ে থাকে। এটা কিন্তু প্রায় 9.8 কিলো ক্যালোরি তোমার হচ্ছে শক্তি জুগিয়ে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19তম কোশ্চেন, যে জীবাণু ধ্বংস করতে কোনটা ব্যবহার করা হয়, পেনিসিলিন ব্যবহার করা হয়, প্যারাসিটামল ব্যবহার করা হয়, ইনসুলিন ব্যবহার করা হয় নাকি ভিটামিন বি ব্যবহার করা হয়। অপশন এলিমিনেশনের মাধ্যমে আমরা যাব। দেখো ভিটামিন বি দিয়ে কিন্তু কোনো রকম জীবাণু ধ্বংস করা হয় না। ভিটামিন বি দিয়ে কিন্তু আমাদের শরীরে ভিটামিন বি এর ঘাটতিকে পূরণ করা হয়। ইনসুলিন কিসের কাজে লাগে, ইনসুলিন কিন্তু যে ডায়াবেটিস রোগ আছে বা যাদের আমাদের সুগার আছে, সেই ডায়াবেটিসের কিন্তু ওষুধ হিসেবে ইনসুলিন ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা প্যারাসিটামল কি, প্যারাসিটামল কিন্তু একটা জ্বরের ওষুধ যেটা কিন্তু ভাইরাল জ্বরকে কমিয়ে থাকে। ঠিক আছে, আমাদের সঠিক অ্যান্সার কী হবে, জীবাণু ধ্বংস করতে কোনটা সাহায্য করে। তো মনে রাখবে জীবাণু ধ্বংস করতে কিন্তু পেনিসিলিন সাহায্য করে থাকে। আর পেনিসিলিন কি, পেনিসিলিন কিন্তু তোমার হয়ে যাচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, একটা কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ আমরা বলতে পারি। আর পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়, পেনিসিলিন কিন্তু যে পেনিসিলিয়াম নোটেটাম, ঠিক আছে, পেনিসিলিয়াম যে নোটেটাম, সেই পেনিসিলিয়াম নোটেটাম থেকে কিন্তু বানানো হয়। এটা কিন্তু এক রকমের ছত্রাক। এটা কিন্তু পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ। ঠিক আছে, কে বানিয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের কমেন্টে জানানোর জন্য একটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 20 নম্বর কোশ্চেন কি বলেছে, যে প্রথম টিকা কে আবিষ্কার করেন, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, রবার্ট কচ নাকি আলেকজান্ডার ফ্লেমিং। দেখো এখানে টিকা বলেছে, টিকা মানে কি, টিকা মানে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে ভ্যাকসিন। তো পৃথিবীর প্রথম ভ্যাকসিন কে আবিষ্কার করেছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এডওয়ার্ড জেনার। তো তিনি কিসের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, ইনি কিন্তু যে বসন্ত রোগের যে টিকা, যেটাকে আমরা স্মল পক্স বলি, সেই বসন্ত রোগের টিকা কিন্তু এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো এখানে আলেকজান্ডার ফ্লেমিংয়ের কথা আছে। আলেকজান্ডার ফ্লেমিং জাস্ট বললাম, আলেকজান্ডার ফ্লেমিং কী করেছিলেন, ইনি কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। কত সালে, 1928 সালে। কিন্তু যাক তোমাদেরকে কিন্তু আমি অ্যান্সারটা বলেই দিলাম। ঠিক আছে, তো তোমাদেরকে হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি বলেই দিলাম, তো তোমাদের একটা কাজ সহজ হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 21তম কোশ্চেন, যে বজ্রপাতের সময় সবার আগে কোনটা দেখা যায়। দেখো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কোশ্চেন, এটা কিন্তু সায়েন্সের একটা ফ্যাক্ট। দেখবে যখন বজ্রপাত হয় তখন কিন্তু কি করতে পারি, তখন কিন্তু আমরা আগে আলো দেখতে পাই, তারপরে কিন্তু তোমার হচ্ছে শব্দ দেখতে পাই। তার পেছনের কারণ কি, তার পেছনের কারণ কিন্তু হয়ে যাচ্ছে আলোর গতিবেগ বেশি। এই যে দুটো মাধ্যম আছে, আলো আর শব্দ, এদের কিন্তু গতিবেগ তোমার হচ্ছে
আলাদা আলাদা হয়ে থাকে। আলোর গতিবেগ কিন্তু শব্দের গতিবেগ থেকে বেশি হয়, ঠিক আছে, মানে শব্দের গতিবেগটা কিন্তু কী হবে, শব্দের গতিবেগ কিন্তু তোমার হচ্ছে কম হয়ে থাকে আর আলোর গতিবেগ কিন্তু বেশি হয়ে থাকে। সেই কারণের জন্যই কিন্তু কি হয় যে আমরা আগে আলোকে দেখতে পাই, তারপরে কিন্তু তোমার হচ্ছে শব্দকে দেখতে পাই, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, বজ্রপাতের সময় সবার প্রথম কিন্তু আমরা আলো দেখতে পাই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 22তম কোশ্চেন, যে মানুষের শরীরের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 98.4, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 99 নাকি 35? অনেকে কিন্তু কী করবে, অনেকে কিন্তু কোশ্চেনটা পড়বে না, পড়ে কিন্তু 98.4 এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে, কিন্তু একদমই নাই। 98.4 এটা কিন্তু তোমার হচ্ছে ফারেনহাইটে, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু সেলসিয়াসে জিজ্ঞাসা করেছে। তো সেলসিয়াসে কত হয়, সেলসিয়াসে কিন্তু তোমার 37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়ে থাকে। যদি তোমাদেরকে ফারেনহাইটে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 37 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যদি তোমাদেরকে ফারেনহাইটে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু 98.4 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখো, সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করার কিন্তু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মনে রাখবে। বলা যায় না পরীক্ষাতে কিন্তু এখান থেকেও তোমার হচ্ছে কোশ্চেন দিয়ে দিতে পারে যে 37 ডিগ্রি ফারেনহাইট মানে 37 ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট। তো ফর্মুলা কি, ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে C/5 = F-32/9। এখানে সি মানে কিন্তু সেলসিয়াস স্কেলের রিডিং আর এফ মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ফারেনহাইট স্কেলের রিডিং। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা সলভ করলে কিন্তু তোমরা সঠিক অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 23তম কোশ্চেন কি বলেছে, যে লবণের রাসায়নিক সংকেত কী? তো আমরা যে টেবিল সল্ট, ঠিক আছে, আমরা যে লবণ বা বাড়িতে যে লবণ খেয়ে থাকি সেই লবণের রাসায়নিক সংকেত কী? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লবণের রাসায়নিক সংকেত কিন্তু হয়ে যাচ্ছে কী হবে, এটা কিন্তু তোমার হয়ে যাবে এখানে, তো হ্যাঁ এখানে কিন্তু অপশান বি যেটা আছে সেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। আর সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত কি, সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত কিন্তু হয়ে যাচ্ছে NaCl। নেক্সট কোশ্চেন আমি দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 24তম কোশ্চেন, যে মানব দেহের সবথেকে ছোট হাড় কোথায় থাকে? আমাদের দেহের সবথেকে ছোট হাড় কোথায় থাকে? দেখো, সবথেকে ছোট হাড় যখন এসেছে তখন বড় হাড়টা আমাদেরকে জানতে হবে। তো সবথেকে বড় হাড় কিন্তু উরুতে থাকে, বা আমরা এটাকে বলতে পারি আমাদের থাই বোন যেটাকে বলে, যেটার নাম কি, যেটার নাম কিন্তু হয়ে যাচ্ছে ফিমার। আর সবথেকে ছোট হাড়ের নাম কি, সবথেকে ছোট হাড়ের নাম কিন্তু হয়ে যাচ্ছে স্টেপিস, যেটা কোথায় থাকে, যেটা কিন্তু আমাদের যে মধ্যকর্ণ, আমাদের যে কান, সেই কানের মধ্যে কিন্তু তোমার হচ্ছে স্টেপিস নামক হাড়টা থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 25তম কোশ্চেন, যেটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এটা কিন্তু একটা রিপিটেড কোশ্চেন। তো রক্তের পিএইচ কত, এটা কিন্তু তোমরা আমাকে এগেন কিন্তু কমেন্টে জানাবে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অন্য আরেকজনের থেকে তোমরা কতটা এগিয়ে বা পিছিয়ে আছো। যে হোমওয়ার্কগুলো তোমাদেরকে প্রত্যেক দিন দেওয়া হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনের লেভেল কোথায় দাঁড়িয়ে আছে। আর তোমাদের জন্য কিন্তু একটা ভালো খবর আছে, সেটা এটাই যে তোমাদের যে রেলওয়ের যে NTPCর যে অ্যান্সার কি সেটা কিন্তু আউট হয়েছে, প্লাস সেটা তো তোমার ছিল তোমার গ্র্যাজুয়েট লেভেলের, যেটার এক্সাম হয়ে গেল কদিন আগে, ওটা তো গ্র্যাজুয়েট লেভেল ছিল। এখন কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট বা 12th পাসের যেটা তোমার যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য কিন্তু ডেট রিলিজ হয়েছে। আগস্টের 7 তারিখ থেকে কিন্তু তাদের পরীক্ষা পড়ছে। তো তোমাদের কিন্তু জন্য নতুন করে ক্লাস আবার আসবে এই চ্যানেলেই NTPCর জন্য, আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।